সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিতে চাই, স্বাধীনতার ৫৪ কেমন আছে বাংলাদেশ। এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এছাড়াও আছেন গোলাম মুর্তজা, প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে একটু আসি এই প্রসঙ্গে। গত ১৫ বছরে দিকে ইঙ্গিত করে আসলে বলা হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপাক্ষিকভাবে কুক্ষিগত করে রাখার একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার পর আমরা এখন যখন নতুন বাংলাদেশের কথা বলছি, তখন বলা হচ্ছে যে স্বাধীনতার যে বিকৃতি, ইতিহাস বিকৃতির ঘটনা এখনো কিন্তু থেমে নেই। কেন স্বাধীনতা বিকৃতিটা আসলে সবসময় চলে এসেছে, এর আগেও ঘটেছে, এই বিতর্ক কেন আসলে? ধন্যবাদ আপনাকে। আজ ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজকে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি উদযাপন করছে। আমি শুরুতেই এই স্বাধীনতা দিবসের আজকের এই আলোচনায় আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের জন্য যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দিয়েছেন সেই শহীদদের, এবং একই সাথে আমাদের স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে যারা আত্মহুতি দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আপনি যেমনটা বলছিলেন এবং আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে স্বাধীনতার ৫৪ বছর কেমন আছে বাংলাদেশ। আপনি প্রশ্ন করেছেন যে এই স্বাধীনতার ৫৪ বছরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের বারংবার বিকৃতি দেখেছি। এর একটি অন্যতম কারণ হচ্ছে ৫৪ বছরে আসলে প্রকৃত অর্থে আমরা স্বাধীনতার ইতিহাস, মানে একটি বস্তুনিষ্ঠ ইতিহাস, গবেষণাধর্মী ইতিহাসই আমরা রচনা করতে পারিনি। এবং এই ব্যাপারে যখন যারা ক্ষমতায় ছিলেন তারা একটা নির্মোহ অবস্থান থেকে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সেটি রচনার ক্ষেত্রে কেউ গুরুত্ব দেননি। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজের মতো করে আর নিজের চিন্তা এবং নিজের যে রাজনৈতিক দর্শন সেই দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ করে রচনা করার চেষ্টা করেছেন। এবং আমরা যেটি লক্ষ্য করি যে গত ১.৫ দশকের কথা আপনারা যারা বলেছেন, সেই ১.৫ দশকে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন, সরকার পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন কিনা সেটা বলতে পারবো না, কিন্তু যারা সরকার পরিচালনা করেছেন সেই রাজনৈতিক দলটির নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধকে তারা এই গত ১.৫ দশকে তাদের একক কৃতিত্ব এবং একজন ব্যক্তিকেন্দ্রিক মানে ইতিহাস হিসাবে তারা এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এবং এই চেষ্টা করতে যেয়ে মুক্তিযুদ্ধের অনেক মহানায়ককে তারা কার্যত অস্বীকার করেছেন। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা বাদ দিলাম, কিন্তু তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় ৪ নেতা সহ আমাদের মুক্তিযুদ্ধের যারা অগ্রনায়ক ছিলেন, সংগঠকের ভূমিকা যারা পালন করেছেন, তারা কেউ কিন্তু ইতিহাসে তাদের যথাযথ স্থানে ছিলেন না। এবং পাঠ্য বইগুলোতেও আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস একজন ব্যক্তিকেন্দ্রিক ইতিহাসে পরিণত হয়েছিল। আর মুক্তিযুদ্ধের ইতিহাস বলতেই হচ্ছে যে আওয়ামী লীগের একক কৃতিত্ব, কিন্তু মুক্তিযুদ্ধ যে আমাদের একটা জনযুদ্ধ ছিল এবং এই জনযুদ্ধে রাজনৈতিক দলের নেতাকর্মীর বাইরেও দেশের আপামর জনসাধারণ এবং আমাদের দেশের যে সমস্ত নিয়মতান্ত্রিক বাহিনীগুলোরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেইগুলো জনগণকে ভোলানোর জন্য এক ধরনের অপচেষ্টা চালানো হয়েছিল। এবং সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত বৃহৎভাবে, বৃহৎ পরিসরে আর কোনো সরকারের সময়ে হয়েছে কিনা সেটা আপনারা এবং আমরা সকলেই জানি। তো মুক্তিযুদ্ধের ইতিহাস এই যে বিকৃত এবং একজনকে মুক্তিযুদ্ধের কেন্দ্রে প্রতিস্থাপনের একমাত্র মানে কেন্দ্রে প্রতিস্থাপনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসাবে এখন আবার আরেক ধরনের প্রচেষ্টা চলছে। আমরা যেটা মনে করি যে আমরা স্বাধীনতার ৫৪ বছরে আমাদের এই বাংলাদেশে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক বিষয়ে কোনো গবেষণাধর্মী সিদ্ধান্তের আগেই ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আমরা
বা ইতিহাস যারা চর্চা করেন সেই আমরা বলি পেশাদার ইতিহাসবিদদের কাজ করার আগে অনেক কিছু কিন্তু বাংলাদেশে হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা বা সরকারি পর্যায়ে গবেষণা করার আগেই আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বলেছি এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলোই পরবর্তীতে ইতিহাসের বয়ান হিসাবে চালানোর চেষ্টা করা হয়েছে। ফলে আমরা আজকে এসেও আমরা বারবার বলছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস রচনা করা দরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, এই কথা কিন্তু আমরা বলছি। তো এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে মুক্তিযুদ্ধকে একটা নির্মোহ অবস্থানের মধ্যে রেখে পেশাদার ইতিহাসবিদ, গবেষক তাদেরকে কোনো রকমের প্রভাব বা রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে যদি একটা চর্চা করা যায় তাহলেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমরা রচনা করতে পারবো সেই প্রত্যাশা। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানি, যেমনটি স্যার বলছিলেন যে আসলে রাজনৈতিক বয়ান হিসেবেই তো বেশি উপস্থাপন করা হয়েছে, বিকৃত করা হয়েছে, এমনকি পাঠ্যপুস্তকেও সেটি আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটি যে যার জন্য আমরা দেখেছি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ইতিহাস নিয়ে একটা ব্যাপক ফারাক পরিলক্ষিত হয়েছে। এই বিকৃতিগুলো আসলে কেন? একটি হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতির যে কথা প্রশ্নটা আপনি করলেন এবং স্যার যে ব্যাখ্যাটা দিলেন, সেই ব্যাখ্যার সঙ্গে তো দ্বিমতের কোনো সুযোগ নাই। এখানে তো একমত পোষণ করে কয়েকটি কথা বলার আছে। সেই একমত পোষণের জায়গায় আপনার মূল যে আলোচনার জায়গাটা যে ৫৪ বছরের বাংলাদেশ কেমন আছি আমরা, যদি এই জায়গাটা নিয়ে একটু বলে তারপরে যদি আমরা আসি এখানে, যে দেখেন ৫৪ বছরের বাংলাদেশ কেমন আছি, আমাদের জীবনে বহু কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা, অপ্রাপ্তি বহু কিছু আছে। কিন্তু সেই সব কিছু মিলিয়েও যদি আজকে এই ৫৪ বছর পরে এসে আমরা যদি মুক্তিযুদ্ধ থেকে ৫৪ বছর এই জায়গাটা নিয়ে যদি আলোচনা করি বা ভাবতে চাই যে আমরা এই যে আজকে একটি স্টুডিওতে বসে কথা বলছি, ৫৪ বছর আগে আজকের এই দিনটিতে যদি পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু না করতাম, এত মানুষ যদি এভাবে জীবন না দিতেন, ৩০ লক্ষেরও অধিক মানুষ যদি জীবন না দিতেন, ২ লক্ষেরও অধিক নারী যদি আত্মত্যাগ না করতেন, আরও কত অজানা কাহিনী আছে সব আমরা জানি না। এই জীবন দেওয়ার ঘটনাগুলো যদি না ঘটতো, এই ঘটনাগুলো যদি না ঘটতো, আমার ধারণা যে এটিএন বাংলা বা এটিএন নিউজ বা বাংলাদেশের আরো 10টি চ্যানেল আমাদের অস্তিত্ব আসলে থাকতো কিনা সেটা নিয়েও সন্দেহ থাকতো না। আপনি হয়তো ওই চেয়ারে বসতেন না, আমি হয়তো এই জায়গাতে কথা বলতে পারতাম না বা থাকতাম না, এরকম একটা জায়গায়। তো সেরকম একটা জায়গার থেকে একটা স্বাধীন জাতি আমরা, মুক্তিযোদ্ধারা, ওই প্রজন্ম বাংলাদেশকে আমাদেরকে একটা স্বাধীন দেশ হিসেবে দেশ উপহার দিয়ে গেছে। সুতরাং এই যে প্রাপ্তি, এর চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। এটা হচ্ছে একটা দিক। সেই দিক দিয়ে আমাদের দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আমরা আসলে ভালো আছি, বহু অপ্রাপ্তি আছে আমাদের, ভালো আছি। এর নানাবিধ ব্যাখ্যা আছে। আর সরাসরি যদি আপনার এই জায়গাটাতে আসি যে ইতিহাস বিকৃতি, ইতিহাস বিকৃতি ১৯৭১ সালের পর থেকে এই ২০২৫ সাল পর্যন্ত কম বেশি ইতিহাস বিকৃতির ঘটনা প্রায় সব জায়গাতেই ঘটেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৭২ সালের যে গণপরিষদ, সেই গণপরিষদেই বাংলাদেশে যে বাঙালি ছাড়া আর যে সমস্ত জনগোষ্ঠী আছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা, চাকমা, মারমা থেকে শুরু করে, তাদেরকে আমরা স্বীকৃতি দেইনি। এটা এক ধরনের সবচেয়ে বড় বিকৃতির সূচনা হয়েছে ওই সময় থেকে। তার পরবর্তীতে এই যে একটু অধ্যাপক মানুষ, তিনি খুব সুন্দর করে মার্জিত ভাষায় বলেছেন যে এক ব্যক্তিকে উপস্থাপন করা। যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তি ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ মানুষ, শেখ মুজিবুর রহমান। তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইতিহাস যেভাবেই লেখা হোক না কেন, যত নির্মোহভাবেই লেখা হোক না কেন, তিনি সবসময় গুরুত্বপূর্ণ একটি জায়গাতেই থাকতেন। এখনো যে এত বিকৃতি, এখনো যে এত কিছু হয়ে যাচ্ছে, তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবেন। কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে একটা স্বাধীন জাতির, একটা স্বাধীন দেশের উদ্ভাবনকে কেন্দ্র করে আরও বহু মানুষের সম্পৃক্ততা ছিল, বহু দল মত মানুষ এক জায়গায় হয়েছিল। শুধুমাত্র যে শেখ মুজিবের আহ্বানায় হয়েছিল সেটা নয়, নিশ্চয়ই আহ্বানটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তার নিজের ভেতরের তাগিদ থেকে
ওই যে গ্রামের যে কৃষকের যে আমরা ছবি দেখি, খালি গায়ে লুঙ্গি পরা, এই রকম মোটা পেশি, তার কাঁধে একটা ঝোলা, হাতে একটা রাইফেল। ও নিজের তাগিদে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কারণ ও দেখেছিল যে পাকিস্তানিরা কিভাবে আমাদেরকে হত্যা করছে। তো এই সারা দেশের মানুষ সেই এক জায়গাতে জড়ো হয়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল, যে কারণে আমরা স্বাধীন হয়েছিলাম। এখন এই জায়গাতে অন্য যারা ছিল, আওয়ামী লীগেই সবসময় বিকৃতি হয়েছে, কিন্তু আওয়ামী লীগেই 15-16 বছরে ইতিহাসকে যে পরিমাণ এক ব্যক্তির এবং পারিবারিক সম্পদে পরিণত করেছে। আওয়ামী লীগ যেরকম দেশটাতে পারিবারিক সম্পদ মনে করতো, মুক্তিযুদ্ধের ইতিহাসকেও তারা পারিবারিক সম্পদে মনে করেছে, যে তারা ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধ না। অথচ শেখ পরিবারের খবর নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, শেখ পরিবারে কিন্তু সরাসরি যোদ্ধা নেই, মুক্তিযোদ্ধা নেই, খুব কম, 1-2 জন ছাড়া সরাসরি মুক্তিযুদ্ধ করে। আমি কাদের ছোট করছি না, আমি বলছি তারা তো সবাইকেই মুক্তিযুদ্ধের বিরোধী বলে। আমরা যখন সরকারের সমালোচনা করতাম আমাদেরকে বলা হতো আমরা মুক্তিযুদ্ধের বিরোধী। হ্যাঁ, তো ওই জায়গা থেকে বলছি যে মুক্তিযুদ্ধে আরও যাদের অবদান ছিলেন, সেক্টর কমান্ডার যে অবদান ছিলেন, কারণ জিয়াউর রহমানের মতো একজন মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি বিএনপি করি না, বিএনপির প্রশংসা করাও আমার দায়িত্ব না, আওয়ামী লীগের সমালোচনা করাও আমার দায়িত্ব না, কিন্তু জিয়াউর রহমান একটা সেক্টরের কমান্ডার, সরাসরি নিজে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের অধিনায়ক, সরাসরি নিজে যুদ্ধ করেছেন। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, নিশ্চিত জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের মতো আরও বহু সৈনিকের নিশ্চিত ফাঁসি হতো, নিঃসন্দেহে। তাদেরকে আমরা বলতে চেয়েছি পাকিস্তানের অনুচর। তো এই যে আওয়ামী লীগ যে প্রক্রিয়াতে বিকৃতি করেছে, আওয়ামী লীগ যে প্রক্রিয়াতে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে দূষিত করেছে, বাংলাদেশের ইতিহাসে আর কেউ এই প্রক্রিয়ার দূষণ করে নাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে। একক সম্পদে কেউ পরিণত করতে চায়নি। অন্যরা কি করেছে, একটা সাইড হয়তো অফ করে রেখেছে, হয়তো সেই সাইডটা তারা সামনে আনতে চায়নি, এটা ঠিক নয়, এটাও অপরাধ। কিন্তু আওয়ামী লীগ একটা সাইড শুধু অফ করা নয়, তারা নিজেদেরকে এককভাবে দাঁড় করিয়ে অন্য সব কিছুকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তো এই যে অপরাধ, এই যে বিকৃতি, এই বিকৃতি তো করে গেছে একটা লম্বা সময় ধরে। এই লম্বা সময়ের বিকৃতি এখনকার যে সরকার আছে, এই সরকার যদি আন্তরিকভাবে একটা নির্মোহ ইতিহাস লিখতে চায় এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন, শিক্ষা নিয়ে যদি একটা নির্মোহ ইতিহাসের জায়গাতে থাকেন, আমার ধারণা যে এর থেকে বের হয়ে আসে। দেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে কেন আসলে আমরা নির্মোহ হই না, কেন বারবার রাজনৈতিক শিকার হয় আমাদের ইতিহাসগুলো, সেটা নিয়ে আসলে বিস্তর আলোচনার করা উচিত এবং সেটির একটা সমাধানেও পৌঁছানো উচিত। দর্শক, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আলোচনা করছি স্বাধীনতার 50 বছর কেমন আছে বাংলাদেশ। স্যার, আপনার কাছে আসি। আমরা ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছিলাম, সেখানেই যদি আবার ফিরে আসি, স্বাধীনতার আসলে ঘোষককে, নিহতের সংখ্যা কত, স্বাধীনতার পক্ষে কারা ছিল, স্বাধীনতার বিপক্ষে কারা ছিল, এই যে সব কিছুই যখন আসলে রাজনৈতিক বিষয়গুলো জড়িয়ে যায়, সেটা আসলে আমাদের জন্য কতটা মঙ্গলজনক বা কতটা আমাদের জন্য ভয়ের? দেখেন, আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমাদের খুব সেন্সিটিভ ইস্যু রাজনীতিতে। এখনও তো এই সেন্সিটিভিটি থেকে আমরা বের হতে পারিনি। আপনি দেখেন যে বাংলাদেশে আমাদের যখন 70-এর নির্বাচনের পর জাতীয় পরিষদের যে অধিবেশন ঢাকায় যখন স্থগিত হলো, সেই স্থগিত হওয়ার পর যে জনপ্রতিক্রিয়া হয়েছিল এবং এই প্রতিক্রিয়ার একটা বহিঃপ্রকাশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন যে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। এবং আমরা এবছরও 2 মার্চ এটা কলা অনুষদের ডিনের সমন্বয়ে এই প্রোগ্রামটা হয়, আমরা করেছি। আমরা এমন একটা অবস্থায় ছিলাম যে এই কয়েক বছরে এই পতাকা উত্তোলনকারীদের মধ্যে যিনি ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণও কখনো জানানো হয়নি এবং ওনার নামটা পর্যন্ত সেখানে উচ্চারণ করা হতো না। এই বছর আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। 3 তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ হলো পল্টনে, সেটা আমরা জানি। তারপরে 7 তারিখ, তারপরে আবার আমাদের একটা সমঝোতা প্রচেষ্টা, কনফেডারেশন গঠনের উদ্যোগ, অনেক কিছু তো আমাদের এখানে হয়েছে। শেষ পর্যন্ত আমাদের অপারেশন সার্চ লাইট যে রাতে হলো আমাদের
কাল রাত। সেই দিন আপনি জানেন যে আমাদের শেখ মুজিবুর রহমানের কাছে তো সবাই গেছেন, তাজউদ্দিন আহমেদ গেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম গেছেন, কামাল হোসেন গেছেন, ফয়েজ, সাংবাদিক ফয়েজ আহমেদ, অনেকেই গেছেন এবং ওনার কাছ থেকে একটা দিক নির্দেশনা তারা চেয়েছিলেন। আজকে এই যে আমাদের প্রশ্নটা এখানে এসেছে, আমাদের যে 26শে মার্চের প্রথম প্রহরে উনি ঘোষণা করেছেন কিনা এই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক কিন্তু এক ধরনের তৈরি হয়েছে এই কারণে যে যখন ওনারা সবাই মন খারাপ করে ফিরে আসতে হয়েছিল, ওনাদের প্রার্থিত দিক নির্দেশনা যখন ওনার কাছ থেকে পান নাই, তখন কিন্তু তারা এসেছেন। এবং সম্প্রতি দেখেন শারমিন আহমেদ এই 5 আগস্টের পর একটা বেসরকারি টেলিভিশন একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি এর আগে নেতা পিতা বই লিখেছেন এবং সেইখানে তাজউদ্দিন আহমেদের সাথে শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য ছিল সেইগুলো কথোপকথনের কথা সেই বইয়ের মধ্যেও আছে এবং তারা যে স্বাধীনতার একটা ঘোষণা সেইখানে রেকর্ড করাতে চেয়েছিলেন সেটাও তারা পারেননি সেইগুলো। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং সেটা ওয়্যারলেসের মাধ্যমে ইপিআর-এর পাঠিয়েছেন এবং সেটা ঘোষিত হয়েছে। কিন্তু এই বিতর্ক আমরা যদি নাও করি এবং এটা যদি রেখেও দিই, তারপরেও আমরা দেখেছি যে আপনি এটা রাখতে যে একদল জিয়াউর রহমানের যে 25শে মার্চ উই রিভোল্ট, রাতে যে উই রিভোল্ট এবং সেখানে যে তিনি জাঞ্জুয়াকে গ্রেপ্তার করা, তাকে হত্যা করা এবং সেইখানে সেনাবাহিনী নিয়ে যুদ্ধ ঘোষণা এবং পরবর্তীতে বলা হয় জিয়াউর রহমানের যে ঘোষণা সেটা তিনি পাঠ করেছেন। জিয়াউর রহমানের ঘোষণা যদি আপনি দেখেন, ঘোষণা সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের নামে যে স্বাধীনতার ঘোষণাটি আছে সেটা কিন্তু তিনি বলেন নেই। তিনি অন্য ঘোষণা দিয়েছেন, 2 বার 2 রকমের ঘোষণা তিনি অন্য রকমের দিয়েছেন। তো এই বিতর্ক আমাদের কিভাবে নিষ্পত্তি হবে আমি জানি না, তবে এই বিতর্ক তো আছেই। কিন্তু সবকিছু মিলিয়ে এই বিতর্ক থাকলেও মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে একটু আগে যিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না, ওনার অবস্থান ওনার থাকতে হবে। কিন্তু একই সাথে মুক্তিযুদ্ধের অন্য নায়কদেরকেও আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এই স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক চলমান কতদিন থাকবে আমরা জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ এটি বাস্তবতা এবং সেইখানে শেখ মুজিবুর রহমানের যেরকম ভূমিকা আছে এবং সেই মুক্তিযুদ্ধে বাঙালিদেরকে উদ্দীপ্ত করার ক্ষেত্রে জিয়াউর রহমানের ঘোষণা সেটারও কিন্তু ঐতিহাসিক মূল্য আছে, এটারও কিন্তু ঐতিহাসিক মূল্য আছে। এটাকে আপনি আবার বাদ দিয়ে দিতে পারবেন না যে তিনি কেবলমাত্র ড্রামের উপর দাঁড়িয়ে ওই ধরনের যে বক্তব্য দেওয়া হয়েছে এটা হয়েছে। আর তার মনন মুক্তিযুদ্ধের প্রতি বা দেশের প্রতি যে তার মনন, সেটা যে একদিনে এই ঘোষণার মধ্য দিয়ে হয়েছে তা না। তার নিজের লেখনী আপনি পড়ে দেখেন যে সেই 54 সালের যখন যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলো আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে যখন যুক্তফ্রন্ট বিজয়ী হয়েছিল, তখন অ্যাবোটাবাদে পাহাড়ের মধ্যে বসে তারা কিন্তু সেইখানে জিয়াউর রহমানের নেতৃত্বে তারা সেলিব্রেট করেছিলেন বাংলাদেশের বিজয় 54 সালে। আচ্ছা, পাকিস্তানে থেকে তারা সেটা ক্যান্টিনে ভালো খাবার দাবার করেছিলেন, তারা সেইগুলো করেছিলেন। তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে এই যে একটা পরিস্থিতির মধ্যে তিনি ওইখানে করলেন এবং যখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সঙ্গত কারণেই তারা সামনে এসে দিক নির্দেশনা দিতে পারেন, এটার তো একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এবং মুক্তিযুদ্ধ এটার মধ্য দিয়ে যে হলো, আমিরুল ইসলাম নিজেই লিখেছেন যে তারা মনে করেছেন যে এই ঘোষণা শুনে যে এখন বাংলাদেশে প্রকৃত মুক্তিযুদ্ধ শুরু হবে, যেহেতু একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই ধরনের ঘোষণা দিয়েছেন। তো আমরা মনে করছি যে এই যে পারস্পরিক সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে একজনের কৃতিত্বকে অস্বীকার করে আরেকজনকে প্রতিস্থাপন করার যে অপচেষ্টা বা আমাদের যেগুলো সেগুলো দিয়ে কার্যত কিন্তু আমরা কোনো কিছু অর্জন করা যায় না, সেটা এবং এটা করা যে যায় না আমরা কিন্তু এইবার হারে হারে বুঝছি। আমরা এই যে এসে এই প্রচেষ্টা যে কত ব্যাকফায়ার করে এবং সেটি যে ফলপ্রসূ হয়নি, আমরা আশা করি সামনে সেই শিক্ষাগুলো আসলে পরবর্তীতে যারা আসবেন শিক্ষা নিব কিনা আমরা জানি না, কিন্তু নেওয়া উচিত। গোলাম মুর্তজা, নিহতের সংখ্যা নিয়ে, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়েও কেন আমাদের এতটা বিতর্ক? কেন গত 15 বছরে 18,000-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হলো? এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে বিশেষ একটি সুযোগ দিয়েছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মধ্যে প্রায় 12 জন আবেদন করেছেন তাদের সনদ বাতিলের জন্য। এরকম পরিস্থিতি, মানে সবই কি আসলে রাজনীতিকরণ করা হয়েছে? যুদ্ধের সময় বিশেষ ব্যক্তিদের ভূমিকা আমরা খাটো করেই বা দেখে আসলে কতটুকু ফায়দা হয়? আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো খুব বেদনাদায়ক। যে আমরা তো এই দেশে দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তারা চাকরি 2 বছর বৃদ্ধি করার জন্যে
ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে। খেয়াল করে দেখেন, একজন ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে নিজের চাকরিতে সুবিধা নিলেন, সেটা যখন ধরা পড়লো, গণমাধ্যম সেটাকে ধরে দিল যে এরা ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো পানিশমেন্ট হয়নি, তাদেরকে আরও উল্টো প্রমোশন দিয়ে অন্য জায়গায় বদলি করা হয়েছে, অথবা সে মানে তাদেরকে অবসরের সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম বহু ঘটনা আছে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস বা গবেষণা এটা আসলে দুই রকম। একটি হচ্ছে সাধারণ জনমানুষের কথ্য ইতিহাস, মুখের আলোচনার ইতিহাস, আরেকটা হচ্ছে গবেষকদের ইতিহাস। বাংলাদেশের সাধারণ জনমানুষ, এটা তো একটা জনযুদ্ধ ছিল, সেই সাধারণ জনমানুষের মুখের যে ইতিহাস, পৃথিবীর ইতিহাস নিয়ে যারা কাজ করেন, সেই ইতিহাসের কাজের জায়গায় মানুষের এই মুখের কথ্য ইতিহাস এটা খুব গুরুত্বপূর্ণ এই জনযুদ্ধের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের যেটা হয়েছে, বাংলাদেশে আমাদের এইখানে কিছু গবেষণা হয়েছে আর কিছু তথাকথিত গবেষণা হয়েছে, কিছু তথাকথিত গবেষক গবেষণা করেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু সাধারণ জনমানুষের যে জনযুদ্ধ, সাধারণ জনমানুষের যে কথা, সেই কথাটা ওইভাবে গ্রন্থিত হয়নি যেভাবে হওয়া উচিত ছিল। স্বাধীনতার ইতিহাসে তার কিছু, ওই যে 16 খণ্ডের ইতিহাসে তার কিছু আছে, কিন্তু সেইভাবে হয়নি। যেমন আমি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে গিয়ে মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের কাছ থেকে গল্প শুনেছি, বড় বড় মুক্তিযোদ্ধা বাদ দিয়ে সাধারণ মানুষের। তারা 26 তারিখ না 27 তারিখ এইটা মনে করতে পারে না অধিকাংশই, কিন্তু তারা জানে যে হ্যাঁ মেজর জিয়ার কথা শুনছিলাম, কথা বলতে গিয়ে এটা বলে যে হ্যাঁ মেজর জিয়ার ঘোষণা শুনছিলাম, এইটা শুনে আমরা মনে করলাম যে না যুদ্ধ হইতেছে। তাহলে এটাই, এই যে মনে করা, এইটা তো বাংলাদেশের সব জায়গাতে আছে। বহু মানুষ, বহু বড় বড় মুক্তিযোদ্ধাও এটা স্বীকার করেন, আওয়ামী লীগের নেতারাও এটা স্বীকার করেন যে এটা ঘটনাটা ছিল। কিন্তু আমরা এই কথ্য ইতিহাসকে গুরুত্ব না দিয়ে আমরা এই যে আমাদের তথাকথিত বললাম এই কারণে, যেমন ধরেন আমাদের একজন মুক্তিযুদ্ধের গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মুনতাসির মামুন, তো মুনতাসির মামুন কিছু গবেষণা করেছেন। আর মুনতাসির মামুনরা কি করেছেন, মুনতাসির মামুনরা সবাইকেই রাজাকার ট্যাগ দেওয়ার একটা চেষ্টা করেছেন, আমি ওই অর্থে দেখি না। কিন্তু তারপরেও মুনতাসির মামুনের কথা যদি বলতে চান, 1971 সালে তার জীবনীতে দেখবেন, তার জীবনীতে 1970 সাল আছে, 1969 সাল আছে, তার জীবন 1971, তার জীবনীতে 1971 সাল দেখবেন নাই। আচ্ছা, উইকিপিডিয়াতে গিয়ে দেখবেন 1971 সালে তার জীবনী সে কি করেছিল সেই ঘটনা পাবেন না। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, পরিপূর্ণ যুবক ছিলেন, কিন্তু তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করতে যান নাই। আচ্ছা, এখন মুক্তিযুদ্ধ করতে যান নাই, আমার বক্তব্য থেকে এটা ধারণা করার কোনো কারণ নাই যে যারা মুক্তিযুদ্ধ করতে যান নাই সবাই মুক্তিযুদ্ধের বিরোধী, আমি সেটা বলছি না। কিন্তু মুনতাসির মামুনরা এটা প্রচার করেছেন। মুনতাসির মামুনরা খুব ভয়ঙ্কর তত্ত্ব প্রচার করেছেন যে একজন রাজাকার সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নয়। কি ভয়ঙ্কর মিথ্যা তত্ত্ব প্রচার করা যায়। ধরুন একজন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা একটা হত্যা করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তর্কের জন্য ধরে নিলাম, তো তার মানে কি ওই মুক্তিযোদ্ধা একটা হত্যাকাণ্ড ধরেছে, এখন পরিচয়টা কি হবে? সে আর মুক্তিযোদ্ধা থাকলো না। 1971 সালে সে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, সে সব সময় মুক্তিযোদ্ধা। এখন যদি সে একটু অপকর্ম করে থাকে, যদি করে থাকে, সেটা হত্যা হোক, ধর্ষণ হোক, যা কিছুই হোক না কেন, সেটার জন্য অবশ্যই তার রাষ্ট্রীয় আইনে বিচার হবে। কিন্তু তার মুক্তিযোদ্ধা পরিচয় ধুয়ে মুছে যাবে না। এই পরিচয় ধুয়ে মুছে দেওয়ার অধিকার রাষ্ট্রেরও নাই। মুনতাসির মামুনের তো নেই বটেই, কিন্তু মুনতাসির মামুনরা এই প্রক্রিয়াতে করেছেন। তখন স্বাধীনতার ঘোষণাটা, আমি ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ তখন চট্টগ্রামে থাকতেন। ফজলে হাসান আবেদের মুখ দিয়ে আমি শুনেছি, বইতে লেখা আছে, আমার একটা লেখা বই আছে, সেখানে তিনি বলছেন যে জিয়াউর রহমানের ওই ভাষণটা যখন তৈরি হচ্ছিল তখন থেকেই তিনি জানতেন এবং তিনি জিয়াউর রহমানকে চিনতেন, তখন একজন মেজর, এবং তিনি বলছেন 27 তারিখে, বহু মানুষ বলছেন 27 তারিখে। বিষয়টা 26 তারিখ, এটা বিএনপি একটা ভুল করে, অহেতুক এটাকে সামনে টেনে আনার চেষ্টা করে। 26 তারিখ না 27 তারিখ এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে তিনি একটি ঘোষণা দিয়েছেন, ওই মুহূর্তে তিনিই ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধের ঘোষককে অবশ্যই তিনি ঘোষক, জিয়াউর রহমান ঘোষক। 27 তারিখ যদি আপনি বাদ দেন, 26-27 বিতর্ক থেকে বের হয়ে যান, আপনি 25 তারিখে আসেন, তিনি একজন সোলজার, মেজর, তিনি তার উপরের একজন অফিসারের বিরুদ্ধে, সমগ্র পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করছেন, উই রিভোল্ট বিদ্রোহ করছেন। তো 7ই মার্চের ভাষণ যেরকম বলা হয় যে এর মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয়ে গেছে যুদ্ধ শুরু বা আমরা স্বাধীন হয়ে, এরকম কথা বলা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়, আমি ওইগুলোকে অস্বীকার করি না। কিন্তু একই রকমভাবে 25 তারিখ যে মানুষটি সজ্ঞানে
পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলো, সেই মানুষটি জীবনটাকে তুচ্ছ করেই বিদ্রোহ করেছে। সুতরাং সেই মানুষটি আবার মাঝখানে একদিন পরে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, আর আপনি ইতিহাস থেকে সেই সমস্ত মানুষদের মুছে ফেলতে চাই। মুছে ফেলার কোনো সুযোগ আমি আসলে নেই। একবারে শেষ করে দেই, মুক্তিযুদ্ধের সংখ্যা, নিহতের সংখ্যা, শহীদের সংখ্যা 30 লাখ না 30, এইটা মূল আলোচনার বিষয় নয়। 30 লাখ একটা সংখ্যা, যদি এখন গুনতে গুনতে দিয়ে দেখা যায় যে 29,99,000 জন অথবা 50 লক্ষ অথবা 1 লক্ষ কম পাওয়া গেল, আর 1 লক্ষ হলো না, এইটা এটা একটা প্রতীকী সংখ্যায় পরিণত হয়েছে 30 লক্ষ। আমরা সারা বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি এই সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লক্ষেরও অধিক, কিন্তু এই 30 লক্ষ কম না বেশি সেটা নিয়ে আসলে বিতর্কের কোনো বিষয় নেই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। স্বাধীনতার 54 কেমন আছে বাংলাদেশ, সেই প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করছি। স্যার, সম্ভবত আপনার কাছে এখন আসবো। সেটি হচ্ছে যে স্বাধীনতার পেছনের ইতিহাসগুলো আমরা শুনছিলাম, একেবারে বর্তমান পরিস্থিতির দিকে যখন আমরা তাকাই তখন আসলে অনেকগুলো প্রশ্ন এখন আবার নতুন করে উত্থাপিত হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। তেমনি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেখানকার আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত চলছে। যারা 71 ও 24-কে মুখোমুখি দাঁড় করাতে চাইছে তাদের উদ্দেশ্য অসৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছেন 71-এ বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। 71 থেকে 47 থেকে 24 এই প্রশ্নটা যখন একবার আসলো, আবার পরে আবার 47, 71, 24, আসলে এই যে তুলনাটা, এটা কেন আসলে আসছে? দেখুন, আমি প্রথম কথা হলো যে আমি বলতে চাই যে বাংলাদেশের আপনি 52 বলেন, আমাদের মুক্তি সংগ্রামের কতগুলো মাইল ফলক ঘটনা আছে, এর মধ্যে এটির প্রথম ঘটনা হলো 52। তারপরে আমরা কিন্তু 52 থেকে মুক্তি সংগ্রামের নানা সিঁড়ি পার হয়ে 69, 70, 71, তারপরে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা 90 এবং 2007 এবং সর্বশেষ আমরা 2024 আমরা দেখলাম। আমি মনে করি যে প্রত্যেকটা ঘটনারই একটা স্বমহিমায় ভাস্বর, প্রত্যেকটা ঘটনা, এবং প্রত্যেকটা ঘটনারই ঐতিহাসিক গুরুত্ব আছে। এই একটা ঘটনাকে আরেকটা ঘটনার মুখোমুখি দাঁড়ানো বা পরিপূরক হিসাবে বিবেচনা করা, এটা অনৈতিহাসিক চিন্তন। এবং এই চিন্তার মধ্যে আমিও মনে করি, যারা বলছেন একটু আগে যাদের উদ্ধৃত দিয়েছেন, আমরাও মনে করি যে এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রাপ্তির জন্য যে মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের ছিল, সেই চেতনা আমাদের এই 54 বছরে অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। আমাদের যেটা প্রত্যাশা ছিল সেইগুলো আমাদের অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। কিন্তু শুরু করেছিলেন যে আমাদের গোলাম মুর্তজা ভাই, যে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম এই মানে আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা সেই স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, যে আমাদের একটা শোষণ বৈষম্যহীন সমাজ, আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো আমাদের তৈরি হবে, সেইগুলো যখন ভুলুণ্ঠিত হয়েছে, ন্যায় বিচার মানুষ যখন পাবে, মানুষের সম অধিকার, কোনো বৈষম্য যখন থাকবে না, সেইগুলো যখন ভুলুণ্ঠিত হয়েছে, সেইগুলো যখন কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত হয়নি, সেইগুলো অর্জনের জন্য 24 হয়েছে, কিন্তু একটা স্বাধীন ভূখণ্ডের জন্য কিন্তু 24 হয়নি। 24 হয়নি। তো ফলে আমি এই কথাটাই বলতে চাই যে প্রত্যেকটা ঘটনার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, গুরুত্ব আছে। একটার সাথে আরেকটাকে প্রতিপক্ষ দাঁড়ানো বা এইটার চেয়ে এইটা গুরুত্বপূর্ণ, এগুলো বলা এক ধরনের অপরাজনীতি এবং এর মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। জনাব গোলাম মুর্তজা, 47 থেকে 24 নাকি 47, 71, 24, প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এই প্রসঙ্গগুলোকে আপনি কিভাবে দেখেন? দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে কিছুটা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বিকৃতভাবে এই অর্থে যে ওইটা নিয়ে কারোরই কোনো তর্ক বা বিতর্ক নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, কেউরও কোনো বিতর্ক নেই। পুরোটা আমি বলছি না, আপনার সময় কম। যখন 2024 অগাস্ট, জুলাই অগাস্ট এই সময় আসলো, তখন দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গ আসলো। এই দ্বিতীয় স্বাধীনতার বলার অর্থ এই নয় যে প্রথমটার সঙ্গে 1971-এর সঙ্গে তুলনা করা হচ্ছে।
তুলনা নয়। দ্বিতীয় স্বাধীনতার বলার অর্থ এই নয় যে 1971 সালকে ছোট করা হচ্ছে। খুব অসৎ কিছু মানুষ আছে, খুব উদ্দেশ্যমূলক কিছু মানুষ আছে, তারা এটাকে একটা বিতর্কের জায়গায় আনার চেষ্টা করলো। এটাকে দ্বিতীয় স্বাধীনতা উচ্চারণ করা হয়েছে। কেন উচ্চারণ করতে? মাত্র 22 দিন আন্দোলন হয়েছে। ধারাবাহিকতা পেছনে আরও আছে। বাংলাদেশের ইতিহাসে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে। 90 বলেন, 1971 তো আছেই, 1990-এর আন্দোলন গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীন বাংলাদেশে 54 বছরের ইতিহাসে 22 দিনের আন্দোলনে জাতিসংঘের হিসাবে 1400 মানুষকে হত্যা করা, দেশের শাসক জোর করে ক্ষমতা দখল করা হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা সরকার 1400 মানুষকে হত্যা করেছে কমপক্ষে, 20 থেকে 30 হাজার মানুষকে পঙ্গু করেছে, 5 থেকে 600 মানুষকে অন্ধ করে দিয়েছে। এই ফ্যাসিস্টদের যে বিতাড়িত করা হয়েছে, বিতাড়িত করার পরে একটা জাতি যে হাঁপ ছেড়ে বেঁচেছে, সেই হাঁপ ছেড়ে বাঁচাটাকে বলা হয়েছে যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। সেই দ্বিতীয় স্বাধীনতার অর্থে 71-এর সাথে তুলনা করে না। মির্জা আব্বাসরা একটা ভুল করছেন। মির্জা আব্বাসরা অহেতুক এইটার সঙ্গে এটা টেনে এনে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। মির্জা আব্বাস এর মধ্যে একটা কথা শুনেছি, মির্জা আব্বাস বলছেন দেশ কারো বাপের নয়, এটা বললে মির্জা আব্বাস বলেছেন যে এটা আমার গায়ে লাগে। মির্জা আব্বাস একজন সিনিয়র রাজনীতিবিদ, এটা তার গায়ে লাগবে কেন? শেখ হাসিনা বলতেন আমার বাপ দেশ স্বাধীন করে দিয়ে গেছে, দেশ আমার। সেইটার থেকে কথা এসেছিল দেশ কারো বাপের নয়। দেশ কারো বাপের নয় মানেটা কি? মানে হচ্ছে নির্দিষ্ট একজনের বাপের নয়, দেশ আপনার বাপের, আমার বাপের, সবার বাপের। এই দেশটা কুলির, মজুরের, শ্রমিকের, রিকশাওয়ালার, সবার বাপের, সবার, আমাদের সবার বাপের দেশ। ওই যে শেখ হাসিনা যে একজনের তার বাপের দেশ বলতে চেয়েছিল, সেইটার থেকে এসেছিল যে দেশ কারো বাপের নয়। সুতরাং মির্জা আব্বাসদের মতো সিনিয়র রাজনীতিবিদরাও যদি এই সমস্ত বিষয়কে বিতর্কের জায়গাতে নিয়ে যান, সেটা খুব দুঃখজনক। জি, অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা। ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।